ডিসিইউ এর জন্য জিকে সাজেশন প্রয়োজন, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি এই ভিডিওতে ডিসিইউ এর জন্য জিকের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কতটুকু পড়তে হবে, খুব সুন্দরভাবে ডিটেলসে গুছিয়ে তোমাদেরকে বলে দিব। দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবা, এই অ্যাডমিশন টাইমে তোমার পড়ার যে পরিধিটা এটা অনেক বেশি, অনেক অনেক বেশি। এখন তুমি যদি এই অল্প সময়ে সব পড়তে যাও তাহলে আসলে তোমার কিছুই পড়া হবে না। সো একটা কথা সবসময় মাথায় রাখবা যে কতটা পড়তে হবে এটার থেকে জানা প্রয়োজন, কতটুকু তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে? এই যে জিকে, বাংলা, ইংলিশ এগুলো আসলে মানে একটা মানে অন কাইন্ড অফ ইউনিভার্সাল টপিক তো, এগুলো পরিধিটা অনেক বেশি। সো তোমাকে জানতে হবে কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এটা তোমাকে জানতে হবে। তো জিকের এই জায়গাগুলো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দিব যে কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং কোন জায়গাগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। চলো দেখো, স্টার্ট করি আমরা। খেয়াল করো, প্রথমে প্রথমে আমি বলেছি বাংলার জনপদ। ঠিক আছে, বাংলার জনপদ। এইখানে একটু মনে রাখবে এই জনপদের বিষয়টা, যে কোন অঞ্চলটা কোন জনপদের অধীনে ছিল। ঠিক আছে, কোন অঞ্চলটা কোন জনপদের অধীনে ছিল, এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি ডিসিইউতে। তোমরা এই জায়গাটা দেখে যাবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরটা হচ্ছে বাংলার ইতিহাস। এই বাংলার ইতিহাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো 1947 থেকে, ঠিক আছে, 1947 থেকে 1971 পর্যন্ত, 1947 থেকে 1971 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটার মধ্যে যে মেজর ইভেন্ট গুলো হয়েছে, যে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো হয়েছে, এইগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে, এরপরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা তো মানে একটা মানে ইউনিভার্সাল টপিক বাংলাদেশের, মানে ভর্তি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাই না? তো এটা তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু প্রশ্নের প্রেক্ষাপট বা প্রশ্নের টাইপও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো সেইভাবে পড়ার চেষ্টা করবা। জাতীয় চার নেতার বিষয়টা ভালোভাবে পড়ার চেষ্টা করবা, জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া সম্পর্কে মানে ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো, এখন দেখো এরপরে কি বলছে, বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতি মানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, আয়তন, জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব কত, মাথাপিছু আয় কত, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে পড়ার চেষ্টা করবে। ওকে, এরপরে আমরা কথা বলবো হচ্ছে সংবিধান নিয়ে। এই সংবিধান, বাংলাদেশের সংবিধান তো তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, এটা বাদ দিয়ে কোনো কম্পিটিটিভ এক্সামে যাওয়া যাবে না। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক কথাটা কেন লিখেছি, তুমি এর পাশাপাশি অন্যান্য দেশের যে সংবিধানগুলো আছে, কোন সংবিধানটা সব থেকে ছোট, কোনটা সব থেকে বড়, কোনটা হাতে লেখা, কোনটা হাতে লেখা না, বা এই টাইপের কোন দেশের সংবিধান নাই, এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে না, এগুলো একটু জেনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো হচ্ছে জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদ এবং এর সাথে সাথে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, ঠিক আছে, এটা একটু ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে এই যে নদ নদী প্রণালী, তারপর হচ্ছে সমুদ্র বন্দর, মরুভূমি, হ্রদ, এটা শুধুমাত্র কি বাংলাদেশের গুলো? না, এখানে দেখেই বুঝতে পারতেছো বাংলাদেশে তো মরুভূমি নাই, প্রণালী নাই। তো এইটা নদ নদী প্রণালী, এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো বাংলাদেশে যেগুলো আছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওয়েল নোন যেগুলো, সেগুলো তো দেখবা। এর পাশাপাশি বিশ্বের পার্সপেক্টিভে, ঠিক আছে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যেগুলো আসে সেগুলো দেখবা, বিশেষ করে প্রণালীটা, এবং আরো স্পেসিফিক করে বলে হরমুজ প্রণালীটা খুব ভালোভাবে দেখে যাবে। ওকে, আর সমুদ্র বন্দর কোন দেশের কোনটা, এখানে আরেকটা জিনিস বিমানবন্দরটা একটু অ্যাড করে নিবা। ঠিক আছে, কোনটা কোন দেশের বিমানবন্দর, কোনটা কোন দেশের সমুদ্র বন্দর, বাংলাদেশে কয়টা হচ্ছে স্থলবন্দর আছে, কয়টা সমুদ্র বন্দর আছে, এই টাইপের যে ইনফোগুলো আছে না, এগুলো দেখার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে হচ্ছে মহাদেশ। মহাদেশ হচ্ছে অনেক বড় একটা টপিক। এর ভিতরে হচ্ছে দেখো যতগুলো মহাদেশ আছে না, সব মহাদেশগুলোর একটু ডিটেলসে জেনে যাওয়ার চেষ্টা করবে। ওই মহাদেশের মধ্যে কতগুলো দেশ আছে, কোন দেশগুলো প্রমিনেন্ট। এখন প্রমিনেন্ট দেশের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কোন দেশের সম্পর্ক আছে, কোন দেশগুলো এখন বিশ্বে বেশি আলোচিত, এই টাইপের দেশগুলো সম্পর্কে একটু জেনে যাওয়ার চেষ্টা করবা। ওই দেশটা কোন মহাদেশের আন্ডারে পড়ে, কোন মহাদেশ কি কারণে বিখ্যাত, কোন মহাদেশ বড়, কোনটা ছোট, এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে না, এগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরে আসো সংস্থা। এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে। বাংলাদেশের যে সংস্থাগুলো আছে এগুলো তো তোমাকে পড়তে হবে, আনডাউটেডলি পড়তে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এর পাশাপাশি আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো সম্পর্কে খুব স্পষ্ট একটা ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করবা। ওই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত, মহাসচিব কে,
কিংবা হচ্ছে সাম্প্রতিক সময় ওই সংস্থাগুলো কোন কাজে মানে অবদান রাখতেছে, কোন পদক্ষেপটা গ্রহণ করতেছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই সংস্থা থেকে মোস্টলি প্রশ্ন আসে হচ্ছে সাম্প্রতিকের, ঠিক আছে? আর বাংলাদেশে কোন সংস্থার সদর দপ্তর আছে, বাংলাদেশ কত সালে কোন সংস্থার সদস্যপদ লাভ করে, এই টাইপের ইনফরমেশন গুলো একটু ভালোভাবে দেখে যাও। আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি, তোমাকে শুধু টপিক বলে দিচ্ছি না, ওই টপিকের কেমন প্রশ্ন হতে পারে ওই টপিক থেকে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো জাতিসংঘ, এটা সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করবো, বিশেষ করে সাম্প্রতিক সময় জাতিসংঘ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বাংলাদেশ কত সালে জাতিসংঘের কততম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে, এই টাইপের ইনফো গুলো জানার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে পৃথিবীর যে বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে, অ্যাজ ওয়েল এস বাংলাদেশের গুলো, ঠিক আছে? এরপর হচ্ছে পুরস্কার। পুরস্কার থেকে 100% প্রশ্ন থাকে, ঠিক আছে? সব জায়গায় দেখা যায়। এখন এই পুরস্কারটা কোনটা? পুরস্কারটা বেসিক্যালি সাম্প্রতিক সময়ের উপরে বেস করে দেওয়া হয়। কোন সময়? সাম্প্রতিক সময়, সেটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে। ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে যদি দেখা হয় নোবেল পুরস্কার, বুকার প্রাইজ, এগুলো থেকে প্রশ্ন করা হয়। আর বাংলাদেশে হচ্ছে স্বাধীনতা পদক, 21শে পদক, এগুলো থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো, এরপর হচ্ছে ভৌগোলিক নাম। ভৌগোলিক নামটা একটু ভালোভাবে তোমরা জেনে যাবা, বিশেষ করে যেমন আমি একটু কয়েকটা বলি, যেমন বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা, ইউরোপের রুটির ঝুড়ি কোনটা, তারপর হচ্ছে পৃথিবীর ক্যান্সার বলা হয় কোনটাকে, এই টাইপের যে ভৌগোলিক যে নামগুলো দেওয়া হয়েছে তাদের মানে ক্যারেক্টারিস্টিক্স এর কারণে সেইগুলো একটু ভালোভাবে দেখে যাবা। এরপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা খুব বেশি আলোচিত, যাদের সম্পর্কে মানুষ কম বেশি জানে, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামগুলো এবং তারা কোন দেশে বসবাস করে এটা একটু জেনে যাবে, ওকে? এরপরে আসো দেখো মৌলিক জিকে। এখন ডিসিইউ এর ক্ষেত্রে মৌলিক জিকে কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। দেখো ডিসিইউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে মানবিকের স্টুডেন্টরা শুধুমাত্র মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে পারবে, সায়েন্সেরা শুধুমাত্র সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সো এখানে মানবিকের থেকে যখন মানবিকেই পরীক্ষা দিবা, তখন তোমাদের মানবিকের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে কিন্তু জিকে আসার সম্ভাবনা খুবই প্রবল, ঠিক আছে? ওখান থেকে দিবে, দেখবা তোমাদের যে বইগুলো ছিল না এইচএসসি তে, এই বইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এর পাশাপাশি মৌলিক জিকের ভিতরে তোমার আইসিটি রিলেটেড যে প্রশ্নগুলা, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স বা এই বর্তমান সময়ে যে এআই এর যে প্রচলন আছে, এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে, এবং দেখবে ওখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, ওকে? এরপরে লাস্টলি হচ্ছে সাম্প্রতিক জিকে। সাম্প্রতিক জিকে তো তোমরা জানো এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে সাম্প্রতিক জিকে থেকে। সাম্প্রতিক জিকে থেকে এই রিসেন্ট টাইমে যে যে ইনসিডেন্ট গুলো হচ্ছে, বা তোমার পরীক্ষার আগে 5-6 মাসে যে যে ইনসিডেন্ট গুলো হয়েছে, যেগুলো মানে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, বা বাংলাদেশের ভিতরে যে জিনিসগুলো ঘটেছে, এইগুলো সম্পর্কে একটু বিস্তর ধারণা নেওয়ার চেষ্টা করবে, এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য কোনো মাধ্যম থেকে এই রিসেন্ট জিকেটা ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। এই ছিল তোমাদের ওভারঅল ডিসিইউ এর জিকে প্রস্তুতির জন্য 100% কমন একটা সাজেশন। দেখবা ভাইয়া যে যে টপিকগুলো বলেছে, যে জিনিসগুলো বলে দিয়েছে, তুমি এইগুলো কভার করে যাও, দেখবে এখান থেকেই তোমার অ্যাটলিস্ট 90% জিকে এর ভিতর থেকেই কমন পেয়ে যাবা। কিন্তু তোমাকে এই পড়াটা গুছিয়ে পড়তে হবে, টপিক ওয়াইজ ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন এখানে আমি আর একটু কথা একটা বলে রাখি। দেখো জিকে জিনিসটা আমাদের কাছে অনেক সময় বোরিং লাগে, তাই না? জিকে বোরিং লাগে, এর পিছনে একটা রিজন আছে। আমরা জিকেটাকে হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য পড়ি, বাট তুমি এটা মাথায় রাখবা বা এই জিনিসটা ভেবে পড়ার চেষ্টা করবা যে না, আমি একটু জানার জন্য পড়তেছি, আমার মধ্যে কিউরিসিটি তৈরি হয়েছে যে এটা কেন হয়, এটা কই থেকে হয়, এগুলো জানার জন্য পড়তেছি। যখন তুমি কিউরিসিটি থেকে পড়বা, তখন ওই পড়াটা তোমার কাছে বোরিং লাগবে না, ওইটা খুব সহজে তোমার মনে থাকবে। বাট যখন তুমি মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য পড়বা, তখন ওইটা তোমার কাছে কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করবা। এই ওভারঅল সাজেশনটা মেনে এই টপিকগুলো পড়ে পরীক্ষার হলে যেও, দেখবা একটা ভালো রকমের কমন তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ।